হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অনলাইন জিওগ্রাফি ক্লাসেস। আমি সৌরভ স্যার তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ভূগোলের একটি বিষয়, অরিজিন অফ আর্থ বা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ। এটি বর্তমান নিউ সিলেবাসের, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নিউ সিলেবাসের কথা বলছি, যেখানে 11-এর ফার্স্ট সেমিস্টারের ইউনিট 2 এর 1 অরিজিন অফ আর্থ ক্লাসিক্যাল থিওরিজ সম্পর্কে, কান্ট, জিন্স এবং জেফ্রিস এবং মডার্ন থিওরিজ বিগ ব্যাং থিওরি সম্পর্কে পড়তে বলা হয়েছে। এছাড়াও এটা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির সিলেবাসেও থেকে থাকে। আজকে আলোচনা করব মূলত এই ক্লাসিক্যাল থিওরিজের যে কান্টের তত্ত্বটা রয়েছে এটা নিয়ে। অরিজিন অফ আর্থ বা পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছিল সে নিয়ে প্রাচীন কাল থেকে বিভিন্ন গল্পকথা প্রচলিত ছিল, যদিও সর্বপ্রথম আধুনিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা যদি কেউ দিয়ে থাকেন তিনি হলেন ইমানুয়েল কান্ট। তো চলুন এই ইমানুয়েল কান্টের তত্ত্বটা সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। ইমানুয়েল কান্ট ছিলেন একজন জার্মান দার্শনিক, যিনি 1755 খ্রিস্টাব্দে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তার এই মতবাদটি প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে তার এই মতবাদটি গ্যাসীয় মতবাদ নামে পরিচিতি লাভ করে। আরও পরবর্তীকালে 1796 খ্রিস্টাব্দে অন্য একজন ফরাসি গণিতজ্ঞ লাপ্লাস কান্টের এই মতবাদটি কিছু পরিমার্জন করেন এবং জনসম্মুখে পুনরায় নিয়ে আসেন, এবং তখন এই মতবাদটি নীহারিকা মতবাদ নামে জনপ্রিয়তা লাভ করে। প্রকৃতপক্ষে কান্টের মতবাদে কান্ট গ্যাসীয় মেঘপুঞ্জ এবং সেখান থেকে নীহারিকার সৃষ্টির একটা আভাস দিয়েছিলেন, কিন্তু লাপ্লাস পরবর্তীকালে নীহারিকার বিষয়টিকে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন। কিভাবে নীহারিকা থেকে সৌরজগতের সৃষ্টি হয়েছে তার ব্যাখ্যা দিয়েছিলেন। তাই পরবর্তীকালে উভয়ের মিলিত এই মতবাদ কান্ট লাপ্লাসের নীহারিকা মতবাদ রূপে পরিচিতি পায়। কান্টের মতবাদে কান্ট যেটা মূলত বলতে চেয়েছেন যে বহু কোটি বছর আগে মহাকাশে কিছু অতি প্রাকৃতিক গ্যাসীয় মেঘপুঞ্জ ও কিছু গতিহীন কঠিন পদার্থ অবস্থান করত। পরবর্তীকালে এই মেঘপুঞ্জ মধ্যস্থ যে সকল কঠিন পদার্থগুলি ছিল সেগুলো পারস্পরিক অভিকর্ষজনিত আকর্ষণের ফলে একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে এবং ক্রমশ তার মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হয়, এবং ঘূর্ণন যখন সৃষ্টি হয় সেই ঘূর্ণন থেকে সৃষ্টি হয় তাপ এবং তার আকার ও আয়তন বৃদ্ধি পেতে শুরু করে। এভাবে এক ঘূর্ণায়মান বিশাল মেঘপুঞ্জর জন্ম হয়। আরও পরবর্তীকালে এই উত্তপ্ত ঘূর্ণায়মান গ্যাসীয় মেঘপুঞ্জ তথা নীহারিকা মধ্যস্থ কঠিন পদার্থগুলি ক্রমশ শীতল ও সংকুচিত হতে শুরু করলে নীহারিকার আবর্তনের বেগ তীব্র থেকে অতি তীব্র হয়ে থাকে এবং সৃষ্টি হয় এক প্রকার কেন্দ্রাতিক বল। এই যে কেন্দ্রাতিক বল, এই কেন্দ্রাতিক বলের প্রভাবে নীহারিকার মাঝের অংশ ক্রমশ প্রসারিত হতে শুরু করে এবং সেখান থেকে কিছু রিং বা বলয়ের ন্যায় অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে ও মূল নীহারিকাকে কেন্দ্র করে ঘুরপাক খেতে শুরু করে। পরবর্তীকালে এই রিং বা বলয় মধ্যস্থ যে পদার্থগুলো ছিল সেইগুলো শীতল ও পুঞ্জীভূত হয়ে যায় এবং এক একটা গ্রহরূপে আত্মপ্রকাশ করে, এবং নীহারিকার মাঝে অবশিষ্ট যে অংশটা পড়ে থাকছে সেটা সূর্যরূপে আত্মপ্রকাশ করে। এভাবে পরবর্তীকালে গ্রহগুলি থেকে এই একই রকম ভাবেই উপগ্রহগুলিরও জন্ম হয় এবং সূর্যকে কেন্দ্র করে এই গ্রহ এবং উপগ্রহগুলিকে নিয়ে গড়ে ওঠে আমাদের সৌরজগৎ। তো এই ছিল কান্টের তত্ত্বের মূল ব্যাখ্যা, যেখানে গ্যাসীয় মেঘপুঞ্জ এবং গ্যাসীয় মেঘপুঞ্জের থেকে সৃষ্টি হচ্ছে একটা ঘূর্ণায়মান নীহারিকা এবং তার আকৃতির পরিবর্তন হচ্ছে। নীহারিকা থেকে কয়েকটি বলয় সৃষ্টি হচ্ছে এবং বলয়গুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নীহারিকার মাঝের অংশ, অবশিষ্ট অংশ, সেটা সূর্য হয়ে থাকছে এবং বিচ্ছিন্ন বলয়গুলির মধ্যে যে পদার্থগুলো ছিল সেগুলো পুঞ্জীভূত হয়ে এক একটা গ্রহ তৈরি হচ্ছে এবং গ্রহগুলো থেকে পরবর্তীকালে উপগ্রহ সৃষ্টি হয়েছে এবং গ্রহ উপগ্রহগুলিকে নিয়ে সমগ্র সৌরজগৎটা সৃষ্টি হয়েছে। কান্টের তত্ত্বটি যখন জনসম্মুখে আসে, তখন এটি জনপ্রিয়তা একদিকে যেমন লাভ করতে থাকে, অন্যদিকে এর ব্যাপক সমালোচনাও শুরু হয়। এই মতবাদে যে গ্যাসীয় মেঘপুঞ্জ এবং কঠিন পদার্থের অবস্থানের কথা বলা হয়েছে সেইগুলি কোথা থেকে এলো, তার উৎস কি, এই তত্ত্বে তেমন কিছু বলা হয়নি। আদি গতিহীন যে বস্তুগুলোর কথা এই তত্ত্বে বলা হচ্ছে, কোন বিশেষ শক্তির প্রভাবে এই বস্তুগুলো গতিশীল হয়ে উঠছে, মানে গতিহীন বস্তুগুলো কিভাবে গতিশীল হয়ে উঠলো, তার শক্তিটা কোথা থেকে এলো, তারও কোনো ব্যাখ্যা এই তত্ত্বে নেই। এই তত্ত্ব অনুযায়ী বস্তুকণার সংঘর্ষের মাধ্যমে নীহারিকার আবর্তন শুরু হয়, যা কৌণিক ভরবেগের যে নীতি সেই নীতিকে লঙ্ঘন করে। সৌরজগতের গ্রহ উপগ্রহগুলির উৎপত্তি ও বন্টনে
কৌণিক ভরবেগের তেমন ব্যাখ্যা এই তত্ত্বে নেই। এই তত্ত্ব অনুসারে ঘূর্ণমান নীহারিকা ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং তার গতিবেগও বৃদ্ধি পায়, যা বিজ্ঞানসম্মত নয় বলেও অনেকে মনে করেন। তবে কান্টের তত্ত্বের এই কিছু সামান্য দুর্বলতা থাকলেও বা সমালোচনা থাকলেও এই তত্ত্বটার যথেষ্ট গুরুত্বও রয়েছে। কারণ কান্টের তত্ত্বের আগে যে তত্ত্বগুলো প্রচলিত ছিল সেগুলো বেশিরভাগই ছিল গল্প কথা বা ধর্মীয় তত্ত্ব নির্ভর। এই কান্টই প্রথম বিজ্ঞানসম্মত যুক্তি নির্ভর একটা সহজ সরল তত্ত্ব জনসম্মুখে নিয়ে আসেন। এই তত্ত্বে পদার্থসমূহের যে পারস্পরিক আকর্ষণের কথা বলা হয়েছে তা নিউটনের অভিকর্ষ তত্ত্বকেও সমর্থন করে। তাই এই তত্ত্বটি আজও গ্রহণযোগ্য এবং একইভাবে গুরুত্বপূর্ণ সে কথা বলা যায়।